আমি হরিহর। এই সামনের গ্রামেই আমার বাড়ি। গিয়েছিলাম এক পিসির বাড়িতে। পিসি বড়ই রসিক মানুষ। প্রত্যেক হেমন্ততেই তার বাড়ি যেন এক অন্যরকম সাজে থাকে। তাই প্রত্যেক হেমন্তেই পিসির বাড়িতে যাওয়া পড়ে। এবার কাজের খুব তাড়া ছিল, তাই পিসির বাড়ি থেকে খুব তাড়াতাড়ি চলে আসতে হলো। নইলে 1 মাস কি 2 মাস কি পিসির বাড়ি থেকে আসতেই মন চায় না। আজকে পিসি ছাড়তে চাইছিল না। আমি জোর করে এক প্রকার বিকেলে পিসির বাড়ি থেকে রওনা নিয়েছি। এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তবে একটু রাত হলো বটে। এখান থেকে কয়েক মিটার গেলেই আমার বাড়ি। রাতের অন্ধকারে এগিয়ে চলছি। হঠাৎ সামনে কিছু একটা যেন ভেসে উঠল। আবছা অন্ধকার, তেমন কিছু দেখা যাচ্ছে না। কৌতূহলবশত সামনে একটু এগিয়ে গেলাম। দেখলাম একটা বিটঘুটে চেহারার একটি লোক দাঁড়িয়ে রয়েছে। চেহারার রং কালো, মাথার চুলগুলো কোঁকড়ানো, চেহারার অবস্থা খুব ভয়ঙ্কর। আমি একটু ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে উঠলাম, কে তুমি? এখানে তো তোমাকে আগে কখনো দেখিনি। আমি তোমার পাশের গ্রামে থাকি, আমার সাথে সামনে একটু যাবে? আমি খুব বিপদে পড়েছি। আমি তার কথা শুনে যথারীতি ভয় পেয়ে গেলাম, কারণ সামনে তো শ্মশান ছাড়া আর কিছুই নেই। তাই আমি যথারীতি তাকে না বলে সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে গেলাম। আমি তড়িঘড়ি করে বাড়ির দিকে ফিরে এলাম। পরের দিন সকালে কে যেন বাইরে থেকে আমাকে একটা ডাক দিল। কাকা, ও কাকা, বাড়িতে আছেন নাকি? একটু বাইরের দিকে আসুন। আমি চিৎকার শুনে বাইরে বের হয়ে আসলাম। দেখলাম আমাদের এই গ্রামের ছেলে বিনোদ। কি রে বিনোদ, কি হয়েছে? তোর বাড়িতে কি কারো কিছু হয়েছে নাকি? হঠাৎ তুই আমার কাছে? নাগু কাকা, আমার বাড়িতে কিছু হয়নি। খবর কিছু শুনেছো? আমাদের গ্রামের শেষ মাথায় একজন খুব খারাপভাবে মরে পড়ে আছে। আমি একটু বিস্মিত হয়ে বিনোদকে বললাম, আচ্ছা, যা তুই বাড়ি যা, আমি আসছি। কিছু সময়ের মধ্যেই আমি গ্রামের শেষ মাথায় পৌঁছালাম। লাশ দেখেই আমি হতভম্ব হয়ে গেলাম। শরীর আমার কাঁটা দিয়ে উঠল। দেখলাম গত রাতে যে লোকটি আমার থেকে সাহায্য চেয়েছিল, সেই লোকটিরই লাশ সেখানে পড়ে রয়েছে। মাথা ধর থেকে আলাদা করে দেওয়া হয়েছে, চোখ দুটো উপড়ে ফেলা হয়েছে, চোখ থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। লাশ দেখে মনে হচ্ছে রাতে যেন শিয়াল কুকুরে ছিঁড়ে খেয়েছে হাত পা তার। করুণ পরিণতিতে মৃত্যু হয়েছে তার। আমি দেখে আর সইতে পারলাম না। মনে হচ্ছিল গত রাতে সত্যিই বুঝি লোকটি বিপদে পড়েছিল। আমি তাকে সাহায্য না করেই সেখান থেকে চলে গিয়েছিলাম। আমি আর সেখানে নিজেকে ধরে রাখতে পারলাম না, তাই সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কথা বলার ভাষা আমি হারিয়ে ফেলেছিলাম। পথে আস্তে আস্তে হঠাৎ বিনোদের সাথে দেখা। বিনোদ আমাকে নিচু স্বরে জিজ্ঞাসা করলো, হরিহরদা, কেমন দেখলে রাছের অবস্থা? আমি তাকে কোনো কথা না বলেই সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। রাতের বেলা, ভোর রাতে হঠাৎ অট্ট হাসিতে কেউ বলে উঠল, হরিহর, হরিহর, ঘুম থেকে জেগে ওঠ, আয়, উঠে আয়, আমাকে সাহায্য কর, আমি যে বিপদে পড়েছি, আয়, জেগে ওঠ, হরিহর। হঠাৎ কারো ভয়ঙ্কর ডাকে আমার ঘুম ভেঙে গেল। আমি বলে উঠলাম, কে কে এখানে?
হঠাৎ আমার সামনে ভেসে উঠল সেই ভয়ঙ্কর চেহারা। সেই মানুষটি হঠাৎ আমার সামনে হাজির হলো, যাকে আমি সাহায্য করতে পেরেছিলাম না। হরিহর, হরিহর, আমাকে সাহায্য করবি না? তার বিকট শব্দে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, সঙ্গে সঙ্গে আমি অজ্ঞান হয়ে গেলাম। পরের দিন বিকেল বেলার দিকে আমার জ্ঞান ফিরে আসলো। আমি কোথায়? আমার কি হয়েছিল? কিছুক্ষণেই হঠাৎ আমার গত রাতের কথা মনে পড়ল। সত্যি কথা বলতে আমি বুঝতেই পারছিলাম না আমার সাথে কি ঘটছিল গত কিছুদিন ধরে। এসব ভাবতে ভাবতে আমি বুঝতে পারলাম আমার পিছনে কোনো একটা বাইরের জগতের শক্তি কাজ করছে। বাইরের জগতের শক্তির কথা বলতেই হঠাৎ আমার গুরুদেবের কথা মনে পড়ল। আমি আর দেরি না করে গুরুদেবের উদ্দেশ্যে রওনা হলাম। গুরুদেবের কাছে প্রায় সকল কিছুরই সমাধান থাকে। তিনি একজন সিদ্ধ পুরুষ। আমি যখন ছোট ছিলাম তিনি আমাকে বড়ই ভালোবাসতেন। সেই সময়ে তিনি আমার বাবার খুব ভালো বন্ধুও ছিলেন বটে। বাবা মারা যাওয়ার পর তার সাথে তেমন আর কোনো কথাই হয়নি। তিনি থাকেন জঙ্গলের শেষ মাথায় একটি ছোট্ট কুঁড়ে ঘরে। চায়ের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম, সেখানে ঝন্ডু ছিল। ঝন্ডু আমাকে হঠাৎ বলে উঠল, কি গো হরিহরদা, ও হরিহরদা, কোথায় যাচ্ছ তুমি? তোমাকে যে আর এদিক পারে দেখাই যায় না গো। এই তো ঝন্টু, সামনের দিকে যাব জরুরি কাজের জন্য। কি ব্যাপার হরিহরদা, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? আর তোমার চেহারারই এরকম অবস্থা কেন? ও তেমন কিছু না, একটু কাজের প্রেশারে আছি তো তাই। থাক রে, আমি আসি, পরে কথা হবে। আমি ঝন্ডুকে এক প্রকার এড়িয়ে চলে আসলাম এবং গুরুদেবের বাড়ির উদ্দেশ্যে যেতে থাকলাম। যদি বা অনেক দিন থেকেই এদিক পানে আসা হয়নি আমার তেমন। আমি অনেক কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই গুরুদেবের সাথেও তেমন কথা হয়নি আমার। আমি অনেকটা চোখ বুজে ঢিল মারার মতো সামনে এগিয়ে চললাম। গুরুদেবের বাড়ি যাওয়ার পথে বিশাল বড় একটি বটগাছ পড়ে, সেটির ভরসায় থাকলাম। জঙ্গলের দিকে ঢুকে পড়লাম। দেখলাম সামনে একটা লোক দাঁড়িয়ে রয়েছে, পিছন ঘুরে কিছু একটা সে যেন করছে। আমি ভাবলাম যাই, লোকটিকে জিজ্ঞাসা করি গুরুদেবের বাড়িতে যাওয়ার রাস্তা সে চেনে কিনা। আমি এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, দাদা, ও দাদা, বলরাম গুরুদেবের বাড়ি কোন দিকে বলতে পারবেন? লোকটি আমার কথার ভ্রুক্ষেপই করলো না, সে আমার কথার কোনো উত্তরই দিল না। আমি লোকটির গায়ে হাত দিতেই আবারও ভেসে উঠল সেই ভয়ঙ্কর চেহারা। আমি সেখানে দেখে এক মুহূর্ত থাকতে পারলাম না। সেখান থেকে সঙ্গে সঙ্গে আমি দৌড় দিলাম। দৌড়ে আমি একটি অচেনা জায়গাতে দাঁড়ালাম। একটু খেয়াল করতেই দেখলাম সেই বটগাছটি। আমি বটগাছটিকে খুব ভালোভাবে চিনতে পারলাম, কারণ ছোটবেলায় এখানে আমি অনেক খেলাধুলা করেছি। এখান থেকে কিছু দূর সামনে গেলেই গুরুদেবের আস্তানা, তাই আমি দেরি না করে সামনে এগিয়ে গেলাম। কিছু দূর যেতেই গুরুদেবের বাড়িটা আমি দেখতে পেলাম। আমি গুরুদেবের বাড়ির সামনে পৌঁছালাম। বাড়ির পিছনে একটি বড় গাছের নিচে গুরুদেব ধ্যান করে। আমি কোনো চিন্তা ভাবনা না করেই বাড়ির পিছনের দিকে গেলাম। দেখলাম সেখানে গুরুদেব ধ্যান করছে। আমি কোনো চিন্তা ভাবনা না করেই গুরুদেবের পায়ের সামনে করজোড়ে পড়ে গেলাম। গুরুদেব, গুরুদেব, আমাকে বাঁচান, আমি অনেক বিপদে পড়েছি। গুরুদেব চোখ খুলে আমাকে বললেন, কে তুমি বাছা? এখানে কেন এসেছো? গুরুদেব, আমি হরিহর, আপনার শিষ্য। আমি বড়ই বিপদে পড়েছি, আমাকে সাহায্য করুন। হরিহর, তুই এতদিন পর কি হয়েছে তোর? এত ভয় পেয়ে আছিস কেন? বল আমাকে, ভয় পাস না। আমি গুরুদেবকে সকল ঘটনা খুলে বললাম। আমার সকল ঘটনা শোনার পর গুরুদেব কিছুক্ষণের জন্য তার নিজের চোখ দুটি বন্ধ করলেন। কিছু সময় পর চোখ খুলে তিনি আমাকে বললেন,
আমি সকল কিছু দেখলাম। ভয় পাস না, একটি অতৃপ্ত আত্মা তোর পিছু লেগেছে। চিন্তা করিস না, ও তোর কোনো ক্ষতি করতে পারবে না। আগামীকাল তোর বাড়িতে যাব এবং সকল ঘটনার পরিসমাপ্তি করব। যা, তুই বাড়ি যা। আমি গুরুদেবের কথা মতো সেখান থেকে বাড়ি চলে আসলাম। গুরুদেবের আশ্রম থেকে বাড়িতে ফিরতে প্রায় আমার সন্ধ্যা হয়ে গিয়েছিল। অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই কিছুক্ষণের জন্য বিশ্রাম নিলাম। হঠাৎ যে কখন আমার চোখ লেগে গেল বুঝতেই পারলাম না। মাঝরাতে আমি অনুভব করলাম কিছু যেন আমার শরীরের উপরে একটা রয়েছে। আমি ভয়ে ভয়ে চোখ খুলতে দেখলাম আবার সেই অচেনা লোকটি অদ্ভুতভাবে আমাকে বলছে, আমাকে সাহায্য করবি না? হরিহর, হরিহর, বাড়িতে আসিস নাকি বাবা? বেরিয়ে আয় দেখি একটু। আমি গলার আওয়াজটি শুনেই বুঝতে পারলাম গুরুদেব বাড়ির বাইরে এসেছে। তাই আমি সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে আসলাম। গুরুদেব, আপনি এসেছেন? আপনার জন্য এতক্ষণ অপেক্ষা করেছিলাম। হরিহর, আজ রাতে আমি ওই আত্মাকে আহ্বান জানাবো। ও কেন তোর কাছে বারবার আসে? ওর কি বা সাহায্যের দরকার আছে তোর থেকে? আমাকে আজ রাতে তুই সেই জায়গায় নিয়ে যাবি যেখানে ওই আত্মা তোকে দেখা দিয়েছিল। গুরুদেব, ওই জায়গার কথা মনে পড়লেই আমার ভয় লাগে। ওখানে না গেলেই কি নয়? তুই ভয় পাস না, আমি তোর সঙ্গে থাকাকালীন কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। তুই নিশ্চিন্তে থাকতে পারিস। রাতের বেলা গুরুদেব কালো একটি কাপড় পরে আমার সঙ্গে যেতে থাকলেন। আমি গুরুদেবকে সেই জায়গাতে নিয়ে যাচ্ছিলাম। গুরুদেব আমাকে কোনো কিছু সঙ্গে আনতে বারণ করায় আমি খালি হাতেই গুরুদেবের সাথে যেতে থাকলাম। কিছুক্ষণ পর আমরা সেই জায়গাতে পৌঁছে গেলাম যেখানে আমার সাথে সেই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল। গুরুদেব সেখানে যে একটি ফাঁকা স্থানে বসে পড়লেন এবং কী সব মন্ত্র চোখ বন্ধ করে বলতে শুরু করলেন। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ চারদিকে বিশাল জোরে ঝড় বইতে শুরু করলো। আমি ভয় পেয়ে গেলাম। গুরুদেব জোরে জোরে মন্ত্র পড়তে শুরু করলেন। ওম হ্রিম ক্রিম ছট চামুন্ডায় নমঃ। আয় আয়, কোথায় আছিস? বেরিয়ে আয়। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ বিকট হাসির শব্দে হাজির হলো সেই ভয়ঙ্কর লোকটি। তোদের হরিহরকে ভয় দেখাচ্ছিস কেন? তুই কি চাস ওর থেকে? বল আমাকে, নইলে তোকে আমি মুক্তি দিয়ে দেবো। না না গুরুদেব, আমাকে মুক্তি দেবেন না। আমি আমার উপর হওয়া অন্যায়ের বিচার চাই, তারপর আমার আত্মা এমনিতেই মুক্তি পেয়ে যাবে। কি হয়েছে তোর সাথে? কোন অন্যায়ের কথা বলছিস তুই আমাকে? আর হরিহরকে তুই কেন ভয় দেখাচ্ছিস? আমি একজন ব্যবসায়ী। আমি বাজার থেকে আমার সমস্ত সম্পদ নিয়ে বাড়ি ফিরছিলাম, কিন্তু সেখানেই আমাকে ডাকাতে ধরে ফেলে। তারা আমার সঞ্চিত সকল অর্থ নিয়ে আমাকে পর্যন্ত ছাড় দেয়নি। নিষ্ঠুরভাবে আমাকে মেরে ফেলেছে, আবার হাত পা কেটে নিয়েছে তারা। আমি সেখানেই মারা গিয়েছিলাম। আসলে আমি মরার পর সেই ডাকাতরা সেখানেই ছিল এবং তার কিছু দূর পার দিয়ে যাচ্ছিল হরিহর। তাই আমি হরিহরের কাছে সাহায্য চাইতে গিয়েছিলাম। সেই ডাকাতরা যেন ধরা পড়ে, সে যেন অন্য মানুষের ক্ষতি না করতে পারে। কিন্তু হরিহর আমাকে দেখে ভয়ে পালিয়ে যায়। আমি বিচার চাই। যতক্ষণ না আমি বিচার পাই ততক্ষণ পর্যন্ত আমার আত্মা শান্তি পাবে না। কে তোমাকে এত নিষ্ঠুরভাবে মেরেছে? আমরা কিভাবে চিনব তাকে? অপেক্ষা কর, আমি তাকে তোকে দেখাচ্ছি। এই দেখ। আমরা একটা মানুষের ঝাপসা চেহারা দেখলাম। আমি দেখেই চিনতে পারলাম এ আমাদের গ্রামের ছেলে যোগ্য। যার সাথে আমার কতদিন দেখা হয়েছিল। তুই অবশ্যই ন্যায় বিচার পাবে। আমরা তোকে অবশ্যই ন্যায় বিচার পাইয়ে দেবো। অপরাধীকে অবশ্যই শাস্তি পেতে হবে। পরের দিন সকালে আমরা যজ্ঞকে হাতে নাতে ধরি এবং তাকে পুলিশের কাছে ধরিয়ে দিই। এরপর থেকে গ্রামে আমরা তেমন আর কোনো সমস্যা দেখতে পাই না।
গ্রামের সকল মানুষ সুখে শান্তিতে বাস করতে শুরু করে। এরকম নিত্য নতুন ভূতের গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার নামটি পরবর্তী ভিডিওর স্ক্রিনে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওর নিচে একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।